আজকের এই অনুষ্ঠানটার আয়োজনের পেছনে আমার যেটা মহৎ একটা উদ্দেশ্য ছিল হচ্ছে, আমার বাবা প্রয়াত আজকে বহু বছর চলে গেছেন, কিন্তু আমার বাবার সাথে চিনেন বা বাবার সাথে চলছেন বা আমার সাথে চলছে। আমরাও বৃদ্ধর পর্যায়ে চলে গেছি, 60+, 65+। তো ওনাকে সবাইকে দেখার জন্য, প্লাস আমাদের এই এলাকাতে যারা গর্বিত কিছু পিতা আছেন, যারা অনেক কষ্ট করে সন্তানদেরকে লালন পালন করছেন, একটা অবস্থায় নিয়ে গেছে। রত্নগর্ভা মা অনেকেই দেয়, তা আমি চিন্তা করলাম পিতারা কি করছে। পিতারা তো এক থেকে অনেক বেশি কষ্ট করে, সমস্ত দায়িত্ব পিতাদের উপরে। আয়না দিতে পারলেই মা গুছাইয়ে নিতে পারে। সেই হিসাবে পিতাদের কথা চিন্তা করে আজকের এই উৎসবমুখর পরিবেশে একটা একে অপরকে চেনা, জানা, বসা, আড্ডা মারা, একসাথে কিছু খাওয়া দাওয়া করা, সুখ দুঃখের কিছু স্মৃতি বিনিময় করা, এবং কাউকে যদি আমরা পারি একজনের দুঃখে সহযোগিতা করা অথবা সুখের ভাগিদার হওয়া, এই হচ্ছে আমার মূল। এবং এই উদ্দেশ্যে আপনারা যারা আসছেন এবং বসছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। এবং আমি আরেকটা জিনিস বলে যাই, এই গ্রামে আজকে আমি প্রায় 20 বছর যাবৎ কিছু একটা প্রতিষ্ঠানটা চালাই, আরও বেশি হবে। আমি কিছু কাজ করি, আপনারা হয়তো জানেন না, যেটা আমি গোপনে করি, কিন্তু এই মুরব্বীদেরকে বলে যেতে চাই। আপনারা যদি দেখেন কোনো গৃহহীন লোক বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, অন্যের অভাবে খেতে পাচ্ছে না, আমার একটা অফিস আছে বাজারে, আপনারা অবশ্যই এখানে খবর দিবেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব। আমরা 5 লাখ না পারি 5,000 হলে, 5,000 না পারি 5 টাকা হইলে, 5 টাকা না পারলে একটা লোক হইলে যাবে, মুখে একটা আদর হইলে দিয়ে যাবে। সেই চেষ্টা আমি করে যাচ্ছি এবং দোয়া করবেন আমি আমি যাতে এটা পরিচালনা করি। সবাইকে ধন্যবাদ আসার জন্য। আসন গ্রহণ করেন, আমরা পরে একসাথে আড্ডা দেব। বিশিষ্ট ব্যবসায়ী জনাব হাজী শাহজাহান, শিক্ষকগণ, প্রফেসর হেলালুদ্দিন এবং আমার শিক্ষক মহোদয়গণ, অনুষ্ঠানের উদ্দেশ্য আমাদের প্রবীণদের নিয়ে আমাদের জানা মতে আমরা ঢাকাতেও থাকি, এলাকাও তো দেখি নাই। হয়তো আমাদের অনুষ্ঠানটা এখন আরো লোকজন আসার বাকি আছে। আমাদের অনুষ্ঠান অনেক বড়। যারা শিল্পপতি আছেন সারা বাংলাদেশে আয়োজন করতে বেশ কিছু ব্যাগ পেতে হয়। এই আয়োজনটাতে যারা আমরা ছিলাম, আমি আর মোজাম্মেল স্যার ছিলাম অর্গানাইজার, আলী আজম এবং দুলাল সাহেব মাস্টার ছিলেন আসলে সঞ্চালনায়। খুবই অক্লান্ত পরিশ্রম করেছে, বিশেষ করে এই বাড়ির ছেলেরা। আমি আবার অক্লান্ত পরিশ্রম করছি। এটা তো নতুন একটা প্রোগ্রাম, এরকম একটা চিন্তাও কেউ করেন। আমরা সাধারণত মিটিং করি, বিয়ের অনুষ্ঠান করি অথবা দেবত করি, কিন্তু এই প্রবীণদের নিয়ে, গর্বিত পিতাদেরকে নিয়ে কিছু কাগজপত্র রেডি করতে হয়েছে, কিছু উপহার রেডি করতে হয়েছে, অত্যন্ত পরিশ্রম করছি। এই অনুষ্ঠানে যত কিছু ভুলভ্রান্তি থাকুক, বানানে ভুল হইতে পারে, দাওয়াতে ভুল হইতে পারে, অথবা একজনকে ভুলবশত দাওয়াত না হতে পারে, অথবা দেরিতে দেওয়া হয়েছে, আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি। যত ভুল ত্রুটিটা, এটা আসলে সাহেবের কিছু নয়, এটা যেহেতু আমরা অর্গানাইজ করছি, মূল ভূমিকাটা ছিল আমার। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যদি ভুল হয়ে থাকে। আমি সবাইকে আপনারা আসার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ, এবং আশা করতেছি আমাদের সাহেবের একটা উদ্দেশ্য আছে। যদি আমরা আজকে আপনারা একটু প্রশান্তি পান, খুশি হন, হয়তো প্রত্যেক বছর বা সামনে আরও একটু বড় আকারে করার ইচ্ছা আছে। আপনারা ভালো থাকেন, আনন্দ উপভোগ করেন, কথা শুনে অনুষ্ঠানটা শেষে আমরা আবার কথা হবে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। আপ্যায়ন করে নাও এখানে বসেছেন। আমি আশা করি মমিন ভাই আমাদের পাশে এভাবে থাকবেন, আর আমরা জীবিত যতদিন থাকি আপনাকে আমরা অনুসরণ করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত কিছু বলার জন্য আমি বিনীত অনুরোধ করছি আমাদের প্রবীণ সিটিজেন এবং আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব খারগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব ইউনুস স্যারকে কিছু বলার। এই যে আমাদের মমিন ভাই আজকের এই সবার সম্মানিত সভাপতি, উনি বয়স্ক মানুষদের জন্য, প্রবীণ মানুষদের সম্মানার্থে, পিতাদের সম্মানার্থে এই অনুষ্ঠানের আয়োজন করেছে। তো আমার অনেক কিছু বলার ছিল এই প্রসঙ্গে, আমি খুব বেশি বলতে চাই না। মমিন ভাই আল্লাহ ওনারে আরও অনেক বেশি তৌফিক দান করুন, আরও মন উদ্ধার করে দেন, যাতে উনি যতদিন বেঁচে থাকেন ততদিনই এই ধরনের, এমনকি এই ধরনের এটার সাথে সংশ্লিষ্ট ভালো ভালো কাজ এভাবে করতে পারেন। আমরা সবাই ওনার জন্য দোয়া করি, আন্তরিকতার সাথে দোয়া করি।
আমি অহংকার, আমাদের ব্রাহ্মণবাড়িয়া পশ্চিম এলাকার গর্ব, যিনি শুধু মানবতার ফেরিওয়ালা জনাব মমিনুল ইসলাম মমিন ভাই, মঞ্চে উপবিষ্ট হেলাল প্রফেসর, আলমগীর স্যার, সৈয়দ জামাল স্যার, মুজাম্মেল স্যার, মলয় স্যার, শ্রদ্ধেয় শাহজাহান ভাই সহ আমার এলাকার মুরব্বিয়ান সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আসলে এই প্রোগ্রামটা একটু ব্যতিক্রম প্রোগ্রাম। কে বুদ্ধি দিয়েছে জানি না, সব মুরব্বির একত্র করা এটা আসলে সত্যি একটা বিরল ঘটনা। আমি আবারও আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে জনাব মমিনুল হক মমিন সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যুব সমাজ মুরব্বিদের মূল্যায়ন করতে জানে না। এই প্রোগ্রামটাকে শিক্ষণীয় উচিত যুব সমাজ, মুরব্বিদের মূল্যায়ন সবার উপরে। আমরা যেন এই প্রোগ্রাম থেকে শিখে নেই মুরব্বিকে দেখে সম্মান দেওয়া। আমি আবারও ধন্যবাদ জানিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন আমাদের গ্রামের কিছু সন্তান, বড়াইল উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক জনাব মহিউদ্দিন মলাই স্যার। জনাব মহিউদ্দিন মলাই স্যার। জানবেন যে হাতেন তাই বিভিন্নভাবে উপকার করছে। আমি মনে করি আমাদের মমিন সাহেব হাতেন তাই থেকে আরো অনেক বড়। মমিন ভাই যেইভাবে এলাকাতে বা বিভিন্ন এলাকা ছাড়া অন্য এলাকাতেও উনি ঢাকাতে বসবাস করে, আমরা মোটামুটি খবর রাখি যে ওনার দ্বারা যে কোনো লোকের যা চিকিৎসার জন্য, বিবাহের জন্য, বিভিন্ন কাজে উনি তাদেরকে সাহায্য করে। ইভেন আমার একটা কথা আমি না বলতে পারছি না, আমার যে মেয়ে সিট হয়েছে বহু জায়গাতে জিজ্ঞাসা করলাম, যারা সিট তো পাইতেন না, কমপক্ষে 1 বছর বাইরে তাহলে লাগবে। তারপর নাও ঘরের একটা ছেলে নিয়া, ছেলের সাথে ছেলে মাস্টার্সে পড়ে, তারে নিয়া আমার মেয়ের দামে কিরে অন কি ভর্তি এসে ক্লাস করতো না, করে সার করতে পারবো, তেহা লাগবো ঠিক করে দিব। ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস কর্মচারীরা অনেক বড় বাসা পা, ওই বাসাতে 2450 টাকা প্রতি মাসে দিয়া ঠিকঠাক করছি। করার পরে 1 জানুয়ারি থেকে ক্লাস আরম্ভ করছে। 2450 টাকাটা বড় কথা না, টাকাটা দেওয়ান আবার নিজে ভাগ করে হোক, ভাগ করে হলে আবার অসুবিধাও না। তখন আমাদের সাবেক প্রধান শিক্ষক জনাব মুজাম্মেল হক স্যারকে নিয়ে আমি কইলাম, কেউ কাহা এখন চিন্তা করুন, মেয়ে তো ভর্তি করে বিরাট ভুল করছি, কে রেখা এই অবস্থা। আমি কটে বেতন ভাই তুমি তো জানো। তখন এই প্রধান শিক্ষক মুজাম্মেল সাহেব আমার কাহা হইল, মমিন সাহেব তাকে টেলিফোন বেলা বাজে 11টা স্কুলে। তখন দুজনে টেলিফোন করলাম, করতে পারে সামনাসামনি কথা, মমিন সাহেব কী ব্যাপার ব্যাপারটি এই বিষয়ে টেলিফোন করলেন। আমি বললাম যে মমিন স্যার আর ভাই, আমার মেয়েরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে আমি ভুল করছি। আমার ধমকের সহিত একটা কথা বললো, আরে মিথ্যা করে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পানা, হাজার মেয়ে চান্স পানা, আপনি ভুল করছেন। আমি ভুল করছি কেন আপনি মানে প্রশ্ন করতেন, জিজ্ঞাসা করতেন না। তখন উনি কইল যে এই ব্যাপার। আমি বলি এই ব্যাপার রাখছি, ওনে কেমনি কিটা করি, তো টেলিফোন রেখে দেন। রেখে রাখার পরে উনি টেলিফোন ধরছে ডক্টর কামালের দ্বারা, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ ছিলেন। ডক্টর কামালের লগে উনি আলাপ করছে ব্যক্তিগতভাবে, আলাপ করার পরে আবার 20 মিনিট পরে টেলিফোনটা ঘুরাইছে। ঘুরে আমারে যে আপনি মেয়েরা এখন দেখা করতে দেন মমিন যারে ডক্টর কামালের সাথে। আমি আমার মেয়ের টেলিফোন করলাম, কী করছি কই আছো, বললাম বাসি তো ক্যানভাসের ভিতরে। তাহলে মমিন সাহেব ডক্টর কামালের লগে তোর সিট ব্যাপারে আলাপ করছে, তুই একটু সাক্ষাৎ কর। গার্ড কিন্তু তোরা গীত গাইতো না, বিভিন্ন গার্ড আছে না করবো, কিনলে যাবে কি আছে তখন করলে আব্বানি উত্তরানি করবো। তো গেছে পরে গার্ডে জিজ্ঞাসা করছি, কই যাবা, স্যারের দ্বারা যাবো না, যায় তখন উনি ব্যস্ত, স্যার আমার ডাকছে। তখন আমার মেয়ে গেছে পরে উনি তোর আগে 20 মিনিট আগে টেলিফোন করছে, আমার নাম করছে, পরিচয় দিচ্ছে, আরে বসো ওনার সাথে 10 মিনিট আলাপ করছে আমার মেয়েরে, শুধু লেখাপড়া সম্বন্ধে, অন্য কোনো কিছু বলে না। পরে আমার মেয়েটা বলছে যে তুমি ভর্তিও সময় কোন হলের নাম লেখছো। তখন আমার মেয়ে বলল যে যেই ম্যাডামে ভর্তি করেছে আমরা যে শেখ ফজিলুদ্দিন নেতা হলের নাম।
আমার সঙ্গের মধ্যে আমি ফজিলুদ্দিন হরর নাম দিচ্ছি। তখন একটা টেলিফোন নাম্বার দিচ্ছি, একটা নাম দিচ্ছি যে তুমি এক দুদিনের ভিতরে ওই মেয়েটার সাথে, ওই মেয়েটা ইমুক ভবনে বসে, ইউনিভার্সিটি এলাকা তো বিরাট এলাকা, ঢাকা ইউনিভার্সিটি আমরা পড়ার থেকে আরও বড় হইব, ইমুক ভবনে বসে গিয়ে দেখা করলে দেখা করলে তোমার সমাধান ওই দেবো। পরের দিন আমার মেয়ে গেছে পরে জিজ্ঞাসা করছে যে ডক্টর কামাল তোমার কী লাগে? আমার মেয়েকে ডক্টর কামাল আমার গ্রামের, আমার কোনো লাগে না। ঠিক আছে, তুমি আগামী মাসে 1 তারিখে ছুটে যাইবা, আর 28 তারিখ আমার লগে দেখা করবা। এই 1 মাস আমি বাইরে রাখি। মমিন সাহেবের মাধ্যমে এই জিনিসটা সমাধান হয়েছে। আমার মতো মানুষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতাম, পারলাম নইলে। আল্লাহ ওনারে হায়াত দরাজ করুক, আমি দোয়া করি উনি যেন প্রত্যেক বছর এ ধরনের আমাদের বয়স্ক মুরব্বী যারা আছে তাদেরকে সম্মান দিয়া। আজকের যে নাকি সভাপতিত্ব আসন গ্রহণ করেছেন উনি আমাদের এলাকার কৃতি সন্তান এবং গরিব দুঃখী মানুষের কল্যাণে যে নাকি সবসময় নিবেদিত এবং মানুষের সার্বিক সহযোগিতা এবং বড়াল ইউনিয়নের গরিব দুঃখী মানুষের সুখ দুঃখের এক নিরলস বাণী আমাদের বড়াইল গ্রামের কৃতি সন্তান জনাব মমিনুল ইসলাম মমিন ভাই উপস্থিত রয়েছেন আজকের এই প্রবীণ সমাবেশে। সদ্য আমাদের আরেক বড় ভাই ঢাকা শিক্ষা মন্ত্রণালয়ে যিনি দায়িত্বরত আছেন, আমাদের প্রিয় বড় ভাই জনাব প্রফেসর হেলালউদ্দিন হেলাল ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকের প্রবীণ সমাবেশে আমাদের আরেক শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, বাগমারার কৃতি সন্তান স্যার, সেটা জানি আমি স্যার এই টাকার ডিজিনিশনের কথা বলতেছি। সরকারি প্রধান শিক্ষক মডেল গার্লস হাই স্কুলের কসবা হাই স্কুলের আমাদের সাইদুজ্জামান কাকা উপস্থিত আছেন। আজকের এই অনুষ্ঠানে আমার এক শ্রদ্ধেয় চাচা যিনি কি বড়াইল হুসাইনা উচ্চ বিদ্যালয়ের দীর্ঘদিন প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন জনাব আলমগীর হোসেন উপস্থিত করছি। আপনার পীর মুর্শিদকে তখন উনি বললে আমার তো পীর মুর্শিদ হলো হজরত খাজা কুতুবউদ্দিন, হজরত খাজা শরীফ জিন্দানি রহমতুল্লাহ আলাইহি। আমি একটু আশ্চর্য হয়ে গেলাম, উনি তো অনেক 300 বছর 350 বছর আগে দুনিয়া থেকে চলে গেছে, ওনার সাথে ওনার কীভাবে সংযুক্ত হলো এইটা আমি সম্পূর্ণ ওনাকে আমি বিষয়ে জানতে পেরে যাও যে শুনে থাকি, এখন আর খেয়ালে নাই। যদি আপনাদের কাছে জানা তো এইটা সম্বন্ধে আপনি আমার ভক্তি দেখান। আমার দাদি মনে হয় আপনাদের আত্মীয় না? আমরা বাগমারা আপনার দাদা করি নাই। আমার জীবনে এই প্রথম যে এই ধরনের টাইটেলের অনুষ্ঠান। ডিসি মহোদয় প্রতি বছরই গর্বিত রত্নগর বা মায়ের পুরস্কার প্রদান করে এবং সম্মাননা দেয়। তো আমাদের এই ভাই এলাকার প্রবীণ মুরব্বী এবং যারা গর্বিত পিতা তাদেরকে পুরস্কৃত করার জন্য এই উদ্যোগ নিয়েছেন। এতে 2 ধরনের উপকার হয়। একটা হচ্ছে যে সমাজের বন্ধন তৈরি হয়। আজকে যারা এখানে অনেক দিন ধরে, আমার আব্বা এখানে এমন অনেক মানুষই আছে যাদেরকে গত 10 বছরও হয়তো দেখে নাই, আজকের একটা উসিলায় দেখতে পারবে। এক দ্বিতীয়ত হচ্ছে মানুষের মধ্যে বন্ধন তৈরি করার যে একটা প্রসেস, এই অনুষ্ঠানের মাধ্যমে বন্ধনটা তৈরি হবে। পাশাপাশি হচ্ছে যে একটু আগে আমার এক ভাই দোয়া চাইছেন, দোয়া আসলে চাওয়ারও একটা বিষয় আছে, দোয়া চাইলে দোয়া পাওয়া যায়। আর আমার আব্বার কথা যদি বলি, আমার আব্বা এই চিঠিটা পাওয়ার পর থেকেই অনেক কিউরিয়াস যে কখন এটাতে আসবে। সকালে 8টার সময় আব্বা আমার বলতেছে চলো আমরা যাই গিয়া। ঠিক আছে, তো আমি বললাম যে আব্বা এত সকালে গিয়া কী করবেন? উনি আসার জন্য এত আগ্রহ, আসলে এই ধরনের অনুষ্ঠানে তো উনি কখনোই
অংশগ্রহণ করে না। পিতা হিসেবে একজন পিতাকে এভাবে কখনোই সম্মান জানানো হয় নাই। তো আমি মমিন ভাইকে আমার পিতার পক্ষ থেকে, পাশাপাশি হচ্ছে এলাকার সকল পিতার পক্ষ থেকে আমি মমিন ভাইকে বিশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই যে উনি আমাদেরকে এবং আমাদের পিতাদেরকে এই সম্মান প্রদর্শন করছেন। পাশাপাশি আমি মমিন ভাইয়ের পিতামাতা সহ যারা দুনিয়াতে নাই, আমাদের যত পিতামাতা আছেন সবার জন্য দোয়া ও মাগফিরাত কামনা করি। বাজারে পাই না, এ বিদায় মমিন সাহেবের উসিলা, মমিন সাহেবের ডাকে আমরা যে ডাক পাইছি, আসলে ডাক দেওয়া মানে, চিঠি দেওয়া মানে আমাদের কথা স্মরণ করা। আমি এ স্মরণের জন্য ওনাকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ কোনো বক্তব্য নাই, মমিন ভাইকে নেকা কামনা করো, এই বলে আমার বক্তব্য শেষ। আমি যখন স্কুলে আসি, আমি মমিন সাহেবের নাম শুনতাম, আমার কাছে ওনার বাড়ি, কিন্তু ওনাকে আমি শ্বশুরে কোনো কোথাও দেখলেও বিস্মৃতির আড়ালে ছিল, কিন্তু নামটা জাগরিত ছিল মমিন সাহেব। কারণ ওনার অনেক কর্মকাণ্ড এলাকায় ছিল, প্রতিখানে গেলে ওনার ধ্বনি শুনতাম মমিন সাহেব। যেমন শিক্ষাক্ষেত্রে সবটা তো আর বলতে পারবো না, বিশেষ করে নাজিরআলী বইয়ার একটা 3 সিটের স্কুল ছিল, যে স্কুলটা এখন খুবই অনেক এলাকার মাঝে মোটামুটি দেবেন। ওনার উদ্যোগে এই স্কুলটা গণজাগরণ হলো, একটু শহীদ মিনার সৃষ্টি হলো, দালান সৃষ্টি হলো। তখন আমি জানতাম উনি একজন শিক্ষানুরাগী। এই স্কুলটাকে গণজাগরণ করে দেখেন আপনাদের মাঝে করে তুলে দিচ্ছে, তাহলে উনি একজন নিঃসন্দেহ শিক্ষানুরাগী। আজকের যে অনুষ্ঠানটা আমি অল্প বলতে, এটাও একটা শিক্ষানুরাগীর অনুষ্ঠান। উনি শিক্ষাক্ষেত্রে একটা ডাল হিসেবে এটা ব্যবহার করেছেন। দেখুন, উনি আরেকটা ডাল সৃষ্টি করেছেন, যে মেমোরিয়াল ট্রাস্ট। আমরা ট্রাস্ট এবং কোয়াকের কথা শুনি, কোথাও আমি মেমোরিয়াল ট্রাস্ট এটা দেখি নাই, কোয়াকের কোনো রকমের এরকম ট্রাস্টি বোর্ড টোর্ড এগুলো দেখি নাই। অনেক ইতিহাসে অনেক শুনি, কিন্তু বড়াই গ্রামে ওই সাইনবোর্ডে ওখানে প্রতিদিন বাজারে যাই, দেখি সবখানে শুনি যে মেমোরিয়াল ট্রাস্ট। এটাও ট্রাস্টের জন্য মেমোরিয়াল ট্রাস্ট, এটাও বোঝার দরকার। আপনারা যারা আছেন পরে বুঝে নেবেন। তো উনি অনেক কিছুর উদ্ভাবক, উনি এদেশের শিক্ষানুরাগী। উনি আজকে যে অনুষ্ঠানটা সৃষ্টি করলেন সেখানেও উনি একজন স্রষ্টা। এই জন্যে বহুকাল ধরে এ দেশ হয়েছে, বড়াইল গ্রাম অনেক প্রাচীন, কিন্তু অভিভাবকদেরকে সম্মান অনুষ্ঠান দেওয়ার এই মানসিকতা উনি সৃষ্টি করেছেন। আমি মনে করি উনি শিক্ষানুরাগী। ওনার মনে যে জাগরণ হয়েছে, সেই জাগরণটার বহিঃপ্রকাশ হচ্ছে আজকে। এবং যাদেরকে উনি সম্মাননা দেবেন, এটি সম্মাননার জন্য উনি বলছেন। সবাইকে বোঝা উচিত যে উনি আঙ্গুল দিয়ে সবাইকে বুঝিয়ে দিয়েছে অভিভাবকদের সম্মান ছাড়া এদেশের শিক্ষা চলে না। আর আমাদেরকে যারা ডাকলেন, উনি আমাদের প্রবীণ হিসাবে নিয়ে আসলেন, উনি বুঝিয়ে দিয়েছেন আরও যে প্রবীণদের পরামর্শ দ্বারা একটা দেশ চলে না। তাদের সম্মাননা দিয়ে উনি ইঙ্গিতে একটা শিক্ষাকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেলেন। আগামী প্রজন্মকে উনি মেসেজ দিয়ে গেলেন যে গুণীজনদেরকে সম্মাননা দিলে দেশে শিক্ষা হবে না। আর যতদিনই বক্তব্য রেখেন সবাই মমিন হিসেবে এই করেছে সেই করেছে, এগুলো দিয়ে কি প্রমাণ হয় না উনি এলাকার শিক্ষাবিদ? কোনো সনদ দিয়ে সার্টিফিকেট দিয়ে শিক্ষাবিদ হয় না, কার্যক্রমের মাধ্যমে প্রকাশিত উনি একজন শিক্ষাবিদ। আমি মনে করি অনেক দিন আগে যার নাম শুনতাম, যাকে চিনতাম না, আজকে শোনার সাথে খুব গলাগলি হয়েছে। ওনার বড় ফিরোজা আমাদের এখানে পড়তো, ওই যায় না ফিরোজা পড়তো সারা দিকে উনি নাকি এমনি জি, উনি এসে আমাদের সাথে কুলাকুলি করলো। আমার এলাকায় লুকিয়ে আছে এমন একজন সন্তান, যিনি এ দেশের শিক্ষা ব্যবস্থার কলকাঠি নেড়েছে, মানে সারা দেশটাকে নাড়ছে। শিক্ষা নাড়া মানে সারা দেশটাকে নাড়ছে। এ দেশের গণজাগরণের অগ্রদূত হচ্ছেন উনি, এ দেশের। এবং আপনারা ভালো করে দেখেন, আজকে উনি আমাদেরকে বিদ্যুৎদেরকে যে সমাবেশ করছে, এটাও তো একটু কম কথা নয়। মানুষে মেলবন্ধনের ইঙ্গিত উনি করে দিয়েছেন যে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করলে পুরনদেরকে দেখা যায় পুরনো এবং নতুনের যে সম্মেলন, নতুন অনেকে আছেন তাদেরকে আমাদের সাথে এক করে দিয়েছেন। উনি এক মানবতার অনন্য দিশারি, যিনি মানুষকে বুঝিয়ে। একবারে জিরোর অবস্থায় একদিনের জন্য পরিচয় হয়েছে এরকমও না। আমি আজকে চিন্তা করছি, আমার একজন বলার পর আমি আমার রাত্রে কথা হয়েছে, আমি ইনশাল্লাহ আমি এই অনুষ্ঠানে যাব। একসময় জানতে চাই এরকম একজন লোক সমাজে আসছে। টাকা কিন্তু হাজার কোটি লাখ কোটি টাকাও মানুষের আছে, সমাজে টাকা খরচ করার লোক না। একজন মানুষ, অসহায় মানুষ একটা পড়তে পারে না, একটা রাস্তার একটা কুকুরটারে মানুষ মারে, আর একজন লোকে ভ্যান গাড়ি দিয়ে কুকুরটাকে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে? হাসপাতালে নিয়ে গেছে, চিকিৎসা করছে। ওনার এই কুকুরটাকে লালন পালন করে সুস্থ করে উনি ইয়াতে ছাড়ছে। তাহলে একটা কুকুরের প্রতি, একটা প্রাণীর প্রতি মানুষের মমত্ব, ভালোবাসা থাকলেই মানুষ ভালোবাসা পায়। সেই হিসাবে মনে করি
মোমিন ভাই অসাধারণ ভালো মানুষ হিসাবে এই সমাজের কাছে পরিচিত হয়ে আসছে। সাধুপুরের মানুষ আমি শুনি যে কথা বলে মোমিন সাহেব সকলে বলে, আজকে আসলাম এসে বুঝতে পারছি আসলে সমাজে ওনারা নির্ধারণ করছে মোমিন সাহেব। আমি মনে করি আগামী দিনে ওনার যে সময়টুকু আছে এই সময়ের জন্য সমাজের জন্য আরও কিছু করা প্রয়োজন। আর বড়াইলের ব্যাপারে আমার একটা কথা হলো, বড়াইলে একটা কলেজ দরকার ছিল আগেই। বড়াইলে একটা বৃহত্তম গ্রাম, 2টা হাই স্কুল, অন্তত পক্ষে আরও ছোটো ছোটো গ্রামে কলেজ হয়ে গেছে, নরসিংসের কলেজ হয়েছে। মোমিন ভাই যদি ওদের সম্পত্তি নিয়ে কোথায় যাবে, এগুলো কোথাও নিয়ে যেতে পারবে না। সম্পত্তির জায়গাতেই থাকবে। আমি কই মোহন ভাইরা আজকে আমি করে যাই, বড়াইলে একটা নতুন কলেজ করুক, আমাদের সহযোগিতা যেটা লাগে এটা করুন। মোহন ভাইয়ের শুধু একটা কলেজ অন্তত পক্ষে এই এলাকাতে হোক, মেয়েরা একটা গার্লস কলেজ করুক, যাই করুক, মেয়েরা বড়াইলে বড়াইলের এই মেয়েরা কোথায় দেবে? এত বৃহৎ অন্তত পক্ষে 50 জন মহিলা মেয়ে হয়, এই মেয়েরা পড়বে কোথায়? অন্তত পক্ষে আমার আজকে আসার উদ্দেশ্য আছে মোহন ভাইয়ের 2টা কথা বলে দেওয়া। কলেজটা অন্তত মোহন ভাইয়ের বক্তব্য বলে দেবে, বড়াইল একটা কলেজ হোক। বড়াইল স্যার আমি বলি বড়াইল বৃহৎ গ্রাম হিসাবে মোহন ভাইয়ের কাছে একটা আশ্বাস পাইতে চাই। আমরা কলেজটা করি বেলা আমি কিন্তু সাধুপুর একটা দূর করে একটা কলেজ খুলে দিই, এটা একবারে দূর করে। আমাদের তো একটা ফান্ড নাই, ফিল্ডটা ছিল, আমি ব্যক্তিগত উদ্যোগে সাধুপুর স্কুল কলেজ যে স্টার্ট করে দিচ্ছি। ল্যাংড়ায় আছে তত কিছু মানুষ লেখাপড়া করতে পারে। এই জন্য বলি আজকের যে অনুষ্ঠান করছে এটা একটা পিতার সম্ভাবনা, এটা বিরাট ঘটনা। পিতা যে একটা সংসারের জন্য কী পরিমাণ শ্রম মেধা পরিশ্রম করে এক আল্লাহ গাফুর রহিম থাকে, বাবারা কী পরিমাণ পরিশ্রম করে সন্তানের জন্য এটা ভাষায় প্রকাশ করে। এরকম একটা অনুষ্ঠান মোহন ভাইয়ের মাথা থেকে বের হয়েছে। আমি মনে করি আমাদের অঞ্চলে তারা পশ্চিম অঞ্চলে কেন আমি আর দেখিনি পিতার সম্ভাবনা অনুষ্ঠান। বাংলাদেশে নাই, এরা ওই ইউরোপে আছে, ইউরোপ আছে। মাতা দিবস আছে, পিতা দিবস আছে। পিতা দিবস মানে পিতার সম্ভাবনা দিবস, মাতা দিবস হলো মাতার সম্ভাবনা দিবস। মাতার জন্য আছে, পিতার জন্য আছে। এই জন্য আমি আর বেশি বক্তব্য বাড়াইতেছি না। সৈয়দ স্যার আমাদের সম্মানিত, আমরা সময় একজন বিপ্লবী আছে, আমারও 80 বছর চলতেছে। এখন আমার কথা হচ্ছে যে আপনাদের সাথে আমরা যে এখন সাক্ষাৎ করতেছি এর সাথে আছে এরকম আছে, মৃত্যুর পর মৃত্যু হলেও আমরা দিহুম না আপনাদেরকে। এখানে আমরা যে আমার বাতিজা যে এরকম একটা দিছে, সারা দিছে, এতে ছোট ছেলেরা আছে, ছেলেরাও অনেক বুঝার আছে যে বাবা কি মূল্য, বাবা কি জিনিস, বুঝলি বাবারে কত আদর, কত কদর কত, এটা ছেলেরাও ওখানে বুঝবে। আর ছেলেরা বোঝার দরকার। এখন আমার কথা হচ্ছে আপনারা যে আমাদের বাড়িতে আসছেন, বুঝলি আমি সবাইকে বুঝলি আপনারা যে দেখছি আমার অনেক আনন্দ, অনেক আপনার কাছে করি যে আপনারা সবাই করবেন এই বলে। আর যেহেতু আমি একজন শিক্ষক, আমার ছাত্র চেয়ারম্যান নাসিরুদ্দিন যে কথা বলছে, আসলে শিক্ষার প্রতি আমার ছিল, কিন্তু আমরা এই ক্ষুদ্র শক্তি দ্বারা কিছুই করা সম্ভব হয়নি, চেষ্টা করেছি মাত্র। তো সেই প্রসঙ্গে আমি আসলে সমাজে বিভিন্ন বিচারে যাই, জানি না ভুল ত্রুটি আছে কিনা, ভুল ত্রুটি থাকলে আমরা মাফ করে দেবেন। আর যারা বড় ভাই আছেন তাদেরকে ক্ষমা প্রার্থী, আপনারা এদিকে বসছেন, আমি সামনে বসছি। আর যারা মুরব্বী আছেন তাদের কাছে ক্ষমা প্রার্থী। তবে সময়ের সুযোগে মানুষের বিভিন্ন কারণে যেহেতু আমার ছাত্ররা আছে সেহেতু এখানে বসেছি। এই পরিবারের সাথে আমরা আত্মীয়তা আছে, আমার বাতিজা শফিকুল ইসলাম সাহেব, যদিও আমার বড়, এটা আপনি ওনার দাদার সাথে আমার বড় এসেছে। তো এখানে আমরা স্কুলে পড়াশোনা করেছি, আসা যাওয়া। একদিন রাত্রে আমাদের এখানে একটা নৌকার বহর থাকে, আমরা এসে বলছিল ওই লোক তারা বাড়িতে আমার নিয়ে আসে, রাত্রে আমার খুঁজে পাইছে না পরে গেছে। যাই হোক ভাই, তো সবচেয়ে বড় কথা হইলো দুঃখ যেটা বলছি, আমরা এখানে যারা বসে আছি বা দাঁড়াই আছি ম্যাক্সিমাম লোক বয়স্ক মানুষের। জন্মের সময় স্বাগত জানাই মা বাপ আত্মীয় স্বজন, কিন্তু যাওয়ার সময় আমরা কারো কাছে বলে যেতে পারি। এখন আমরা জীবিত আছি, যারা আমরা সামনে বসে আছেন, আমরা এখানে বসছি, অনেকেই কে কতদিন বাঁচবো সেটা অনিশ্চিতের মধ্যে পড়ে গেছে।
বয়স কম হলেও মানুষ মরে, তবে স্বাভাবিকভাবে ন্যাচারালি মানুষ বয়স হলে মরে। আমরা আর কতদিন বাঁচবো এটা নিয়ে আমরা অনেক সময় হতাশা বোধ করি। আর সেই জিনিসটা একেবারে অনিবার্য, মৃত্যু অবশ্যই আসবে, ম্যান ইজ মর্টাল। তো প্রত্যেক প্রাণী মরণশীল, এটাকে অস্বীকার করার কোনো জো নাই। এই যে মরণের আগে আমাদেরকে মমিন সাহেব স্মরণ করছেন, তার জন্য ধন্যবাদ দেওয়ার মতো ভাষা বা সুযোগ ক্ষমতা আমাদের নেই। আমরা এই সবগুলি লোককে একসাথে আমরা দেখতে পাই, রেপো তুলে বিয়ে শাদিতে দেখতে পাই, কিন্তু একজন খেয়া ফেলে যায়, আরেকজন আসে, কারোর সাথে কারো দেয়া। আজকের যে সমাবেশ, প্রত্যেকের মুখ আমরা যতদিন বেঁচে থাকবো প্রত্যেকের অন্তরাত্মায় গেঁথে যাবে। আর সেটা কি কারণে হবে? তারা মমিন সাহেবের আহ্বানের ফলে হবে। তাই আমরা বিভিন্ন গুণীজন দেখেছি। আপনারা গুণীজন আছেন এখানে, হেলাল সাহেব, উনিও বিভিন্ন কাজে সাহায্য করেন। যারা ছাত্র আছেন, অনেক উপরে অনেক স্টুডেন্ট গেছে। কল্পনার মধ্যে একটু পার্থক্য আছে, মানুষের চিন্তাধারার মধ্যে পার্থক্য আছে। অনেকে নিজেকে বড় ভাবে, অনেকে মনে করে যে আমি খুব ধনী, কিন্তু মমিন সাহেবের কাছে এই এক ব্যতিক্রম, তিনি ওনার চিন্তাধারা ভিন্ন বিপরীত। এখন যে কাজটা উনি করেছেন, এটার জন্য উনি চিরকাল স্মরণীয় থাকবেন, এটা আমরা আশা করি। আর ওনার মা বাবা, দাদা দাদি যারা ছিলেন, ওনার উসিল্লায় তারাও চিরস্মরণীয় থাকবেন, এবং তারারই আল্লাহ বেহেশতের সর্বোচ্চ বেহেশত, জান্নাতুল বেহেশতে তারা জায়গা করে দেখে আমরা দোয়া করি। আর মমিন সাহেব এই সমাজের কাজের জন্য, মানুষের মঙ্গলের জন্য, গরিব দুঃখের কাজের জন্য, স্টুডেন্ট যারা ঢাকাতে যায়, বিভিন্ন জায়গাতে, তাদেরকে যেভাবে সাহায্য করে আর্থিকভাবে, মানসিকভাবে এবং বাস্তবভাবে, ওই সাহায্যটা দীর্ঘকাল বেঁচে থাকুক, এটা আমরা আশা করি। আর ওনার দ্বারা সমাজের উন্নতি হোক, এটা আমরা আশা করি। তবে ওনাকে অ্যাডভাইস দেওয়ার মতো নলেজ আমার নেই, যেহেতু উনি নিজের থেকেই করেন, কাজে ওনাকে আর পরামর্শ লাগে না। তবে কলেজের কথা যেটা আমার ছাত্র উল্লেখ করছে, এটা আসলে দুঃখের বিষয়। যেখানে উনি আসে, অনেকেই ছিলেন, এই কাজটা হয়নি। এটা না হওয়ার পিছনে ওনার উদ্যোগের কোনো অভাব নাই, অভাবটা হলো সহযোগিতা। অথবা কিছু কিছু মানুষ এরকম ভাবে যে ওনার নামে যদি এ জায়গায় আমার নামটা কি, ঠিক না? তো তাদেরকে আমি আহ্বান করবো, আপনারা আসেন, এই জাতীয় অনুষ্ঠান করে, এই জাতীয় বড় কাজ করে, আরও বড় কাজ করে, ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন, আপনার তো কোনো বাধা নেই। কাজী না পারলে ওনারা সহযোগিতা করেন, পারলে করেন, আপনাদেরকে মমিন সব সাহায্য করবেন, ঠিক না কথাটা? ফলে আমরা চাই সমাজের উন্নতি, যেটা নাকি সমাজের লেখাপড়া রইল প্রথম সুযোগ, সেই সুযোগের জন্য আমরা অপেক্ষা করব। আর বৃদ্ধ বাবাদের প্রতি, বৃদ্ধ বাবারা কিন্তু মায়ের সে দুর্বল হয়ে যায়। তার কারণ ছেলে মেয়ে শেয়ার হইলে বাপের যে কর্তৃত্বটা আগে বউর উপরে করতো, সেই কর্তৃত্ব বউরা করে, কারণ ছেলে মেয়ে তার পক্ষে কথা বলে। বলে এই সমস্যা চাইলে আমাদের এই বিপদ আসে। আবার আরেকটা বিপদ আসে কি, বৃদ্ধকালে গিয়া আমরা ছোটোকালে, আমি মায়ের সাথে তুলনা করছি না, ছোটোকালে আমরা মায়ের উপর নির্ভর করি, মা বোন ভাইয়ের উপর নির্ভর করি, বড় হয়ে এটা আমরা ভুলে যাই। আর বৃদ্ধকালে মানুষ স্বাভাবিকভাবে তার বউয়ের উপর নির্ভর করে, ছেলে মেয়ের উপর নির্ভর করে। যদি ছেলের বউ ভালো না হয় তাহলে সে অসহায়, ছেলে অসহায়, কারণ বাচ্চা কাচ্চা ভালো এমনি জায়গা বাড়ি ভাবনা ব্যক্তি আছে। এখন গেলে গা বিপদ, কোন রক্ষা করবো? এখন ছেলেরা যদি মেয়েদের উপরে প্রভাব না খাটাইতে হবে তাহলে বিপদ। আরেকটা বিপদ হইল, যদি আবার উনি মারা যায় তাহলে ওই বুড়ার আরও বিপদ। বউরা তার সাহায্য সহযোগিতা করতে পারে না, বিশ্বাস করে গেলে তার পায়খানা প্রস্রাব তুলার বউ দিয়ে করার যায় না, মেয়ের আরও করার যায় না। সেদিক থেকে বউ অত্যন্ত আপন। এছাড়া আপনার কিভাবে পায়খানা পরিষ্কার করা, যত্ন করা সম্ভব নয়, রাত্রে তার সাথে থাকা এটাও সম্ভব নয়। ফলে সে অসহায় হয়ে মারা যায়। তো আমরা দোয়া করব যাতে বৃদ্ধ বয়সে কারো বউ মারা না যায় আর জামাইও মারা না যায়, এটা আমরা দোয়া করতে পারবো। এটা আল্লাহর ইচ্ছা। এখন আল্লাহই কেবল আমাদের সহায়, আল্লাহ আমাদের সহায় হোক, এটা আমরা চাই। আর কলেজ প্রতিষ্ঠার জন্য অনেক লম্বা হয়ে গেছে, অনেক কলেজ প্রতিষ্ঠার জন্য উনি উদ্যোগ নেই, এটা আমরা দাবি করি, আশা করি সর্বাত্মকভাবে সাধুক পথে ইউনিয়ন চেয়ারম্যান সে কিন্তু খুব ভালো সমাজ করবে, উদ্যোগ নিলে জীবন দিয়ে ভরবো, তারাও ভরুক, আমরাও ভরি, যেভাবেই হোক। কলেজ বয়েজ কলেজ না করতে পারলে মহিলাদের কলেজ করলেও একটা করা যায়। আর যদি না করে তারার মনে একটা দুঃখ থাকবে, তা আমি একটা কলেজ করার ক্ষমতা ছিল,
টাকা ছিল, জায়গা ছিল, পরিবেশ ছিল, করতে পারিনি। আমার বড়াইল গ্রামের মানুষ, পাশের গ্রামের মানুষ, পাশের গ্রামের ইউনিয়নের সহযোগিতা পাইনি। আমরা আপনাদের পক্ষ থেকে যদি সম্মতি থাকে, আমরা এই আশ্বাস ওনাকে দেব যে আপনি কলেজের নামে কাজ শুরু করে দেন, সহযোগিতা নেওয়া শুরু করেন। আমরা আপনাদের জন্য জানে মালে যদ্দূর পারি আমরা। এখন না 81,000 আগে তো দু একটা কথা বলবো। এখন হচ্ছে মুমিন ভাই আমার বন্ধু মানুষ, আমরা আগে একসাথে লেখাপড়া করছি। উনি খুব লেখাপড়া মেধাবী ছাত্র ছিল, লেখাপড়াতে খুব ভালো ছাত্র ছিল। আমরা একসাথে 81-তে আমরা পরীক্ষা দিছি, কাজে আমরা দেখছি আচরণ খুবই ভালো ছিল ওনার, এবং নিয়ম শৃঙ্খলা মেনে সব কিছু কাজ করতো, ভালো উদার মনের মানুষ ছিল। সেই হিসাবে আমি ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং এখন বর্তমানে যে জিনিসটা চলতেছে বা চালু করছে, ওটার জন্য বহাল থাকে, সবসময় করে যেতে পারে। এই জন্য করে আছে হাসপাতালে, তাকে কিভাবে সাহায্য করে যায় তিনি ঘরে বসে এটা ভাবেন। তিনি শুধু আনন্দ করেন না, উচ্ছ্বাস করেন না, তিনি খান, পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, আর ভাবেন আমি মানুষকে কিভাবে উপকার করব। এই মানুষ তো হয় না, আমরাও মানুষের জন্য কম ভাবি, কিন্তু ইনি যেভাবে ভাবেন, এই ভাবনাটা একটা বিরল ভাবনা, বিচিত্র ভাবনা। আমরা তো ওনার সঙ্গে কাছে আছি, অ্যাটাচমেন্টে আছি, আজকের ভাবনা না, 30-40 বছর আগের থেকে ভাবছেন। অর্থাৎ যদি বলা হয় যে তিনি সুসন্তান, ওনার বাবা জনাব লাল মিয়া সাহেব একটা সুসন্তান রেখে গেছে, তার এই কল্যাণে, এই সুসন্তানের কল্যাণে সমাজ জাগরিত হচ্ছে, সমাজে উন্নয়ন ঘটছে। আজকের যে অনুষ্ঠান, তারও তো একটা মেসেজ যাচ্ছে সমাজে। এই অনুষ্ঠানকে আমরা দেখেছি, কোথাও দেখিনি। এই যে মুরব্বীদেরকে ডেকে এনে, প্রবীণদেরকে ডেকে এনে, এই যে গর্বিত পিতাদেরকে ডেকে এনে সম্মান প্রদান করা, এটা ওনার লাভটা কি? কোনো লাভ নাই। তিনি চেয়েছেন লাভ আল্লাহর কাছে, যে আল্লাহর জন্য খুশি থাকে। মুরব্বীদেরকে খুশি করলে আল্লাহ খুশি থাকে। আমাদের সমাজটাকে গুণেই খেয়ে ফেলেছে, এখানে কোনো মূল্যবোধ নাই, ধ্বংস হয়ে গেছে, কোনো কিছু নাই এখানে। বলেছেন একজন, মুরব্বীদেরকে সম্মান করে না, ছোটদেরকে সম্মান করে না, কয়টা টাকার বাহাদুরি শুধু। বিদেশ যায়, কয়টা টাকা পকেটে আনে, আর কিছু নেই। সন্তানের মধ্যে লেখাপড়া নেই, সভ্যতা নেই, কোনো কিছু নেই। আমি অনুরোধ করি, ছেলে বিদেশ যাবে, ছেলেদেরকে লেখাপড়া করান, আল্লাহর রাস্তে লেখাপড়া করান, তার সভ্যতা শিক্ষা দেন। রিজিকের মালিক আল্লাহ, বেশি ধনী হওয়ার তো দরকার নাই, মুমিন বহির্ভূত মানুষ হওয়া দরকার। ঘরে ঘরের জন্য মুমিন বহির্ভূত মানুষ হয়, এটা আমাদের প্রত্যাশা করার দরকার। মুমিন ভাই আমাদের দরকার। ইনি বলেছেন, নাসির ভাই বলেছেন, 1000 কোটি টাকার মানুষ আছে আমাদের সমাজ, এই বড়াইল গ্রামে আছে। অতীতেও দেখেছি অনেক বড় বড় লোক আছে, আসছে গেছেন, বাহাদুরি করেছেন, মানুষের জন্য 2টা টাকা দেননি, কোনো ভালো কথাও বলেননি। আর একটা বড় লোক যদি ডেকেন, একটা ভালো পরামর্শ, তার কথা তো শুনতে চায়। তিনি এসে গলায় ধরে ধরে তিনি ভাব বিনিময় করেন, ভালোবাসা বিনিময় করেন। এটার মূল্য কত টাকা দিয়ে ভাববেন আপনি? এই মানুষ, তিনি বেহেশতি মানুষ, স্বর্গীয় মানুষ। আমি তার সম্মান করি, পূজা করি। এই মানুষ হওয়ার দরকার। আল্লাহ তো শিক্ষাই দিয়েছে, মাদ্রাসাতে পড়ান, মাদ্রাসায় পড়ানোর সুবিধা নাই, মানুষ বানান। মানুষের সঙ্গে মনের মধ্যে যত রোগ আছে, যত 6টা রিপু আছে না, শত্রুতা আছে, প্রতিহিংসা আছে, সব দূরে ঠেলে দেন, ভালোবাসা নিয়ে আগে আসেন। বেহেশত আপনার জন্য প্রস্তুত। মানুষ হন, আপনি মানুষ হন। তিনি এই ডেকে ডেকে এই কথাই বলছেন যে তোমরা মানুষ হও। তিনি 500 টাকা দিলেন, আপনাকে খাওয়ালেন, এটা তো থাকবে না, এটা তো চলে যাবে। তিনি চাচ্ছেন যে সমাজটাতে আমি মানুষকে উপকার করে আমি আমার ভবিষ্যতের পথ প্রস্তুত করি, আল্লাহ যেন আমার প্রতি সহায় হয়, এবং আপনারা যেন খুশি থাকেন, আপনারা যেন ভালো থাকেন পারিবারিকভাবে, এটা হলো তার মূল উদ্দেশ্য। সুতরাং আমরা সকলে মিলে আমরা মুমিন ভাইকে সহযোগিতা করব। তিনি আরও যদি ভবিষ্যতে কোনো উদ্যোগ নেন, আমরা তার পিছনে ছুটে যাব, এক বাক্যে ছুটে যাব। তিনি কলেজ করুক, যা করুক, মুমিন ভাই জিন্দাবাদ। কারণ আমরা মানুষ খুঁজে পাই না, কারে আমরা পীর ধরুন, পীর পাই না আমরা খুঁজে, সব বন্ড লোক পাই। মুমিন ভাই হলো পীর, আমরা পীর খুঁজতেছি। পকেটের টাকা খরচ করে দেওয়ার মতো প্রয়োজন আছে? পীর কার কেউ? আমি দেখি সব লোক নেওয়ার মানুষ, সব বাটপার, খালি নেওয়ার মানুষ, সব নেওয়ার মানুষ, দেওয়ার মানুষ নাই। দেওয়ার মানুষ পেয়েছি মুমিন ভাইকে। আল্লাহ মুমিন ভাইকে হায়াত দারাজ করে দিক, তার হায়াতকে লম্বা করে দিক, আর তার গর্বিত পিতামাতা যেন কবরে জান্নাতুল ফেরদৌস আল্লাহ নসিব করবেন, অবশ্যই নসিব করবেন। কারণ আমরা কোরআন হাদিস যদ্দূর জানি, আমরা যদ্দূর পড়েছি, তাতে করে তো আমরা ইনশাল্লাহ বলতে পারি যে তারা ইনশাল্লাহ পরকালে তারা স্বর্গবাসী হবে। এবং আমরা সকলে মিলে দোয়া করি, আমাদের সকলের দোয়া আল্লাহ কবুল করুক। আর আপনারা সকলেই ভালো থাকবেন,
আপনারা সকলেই ভালো থাকবেন, আর পরিবারটাকে আপনারা সবাই ভালো শিক্ষা দিবেন, কুচিন্তা কুভাবনা থেকে দূরে থাকবেন। এই নামাজ আমরা পড়ি, নামাজটাকে শুধু ইসলামের মূল মন্ত্র মনে করবেন না, এটাকে ছড়িয়ে দেন মানুষের মধ্যে ভালোবাসা দিয়ে। আদর করেন মানুষকে, সম্মান করেন মানুষকে, সব কিছু করেন মানুষের জন্য, আগায় যান। আল্লাহ তো মানুষকে সৃষ্টি করছে শুধু মানুষের কল্যাণের জন্য, শুধু মানুষের কল্যাণের জন্য। বলেছে না, বলেছে না আপনার এই লালন ফকির, যদি মানুষ ভজ সোনার মানুষ হবি। নজরুল কি বলেছে, শুনো মানুষ ভাই, মানুষের চেয়ে সত্য আর কিছু নাই। তারপর আজকে দেখেন মানে সুপ্ত যে সত্তাটা সেটা জাগরিত হবে। এখানে যদি নীরব থাকে আমার মনে হয় আমার এই দায়ভার আমাকে নিতে হবে। আমি এটা বললাম, কলেজ, একটা কলেজটা সাধারণ শিক্ষার কলেজ হতে পারে, একটা কারিগরি শিক্ষার কলেজ হতে পারে। এটা উনি সমাজের সুদীজনকে নিয়ে বসে একটা প্রস্তাব নেন, কারিগরি কলেজ করবেন না ইয়ে করবেন। কিন্তু উনি যদি কলেজ করেন, আমার মনে হয় উনার ওনারে আল্লাহ মানুষের তিনটা দিন ওনার দিচ্ছে, রূপ, সৌন্দর্য, টাকা, অর্থ, এগুলো যা আছে মনটা সব ওনারে দিচ্ছে, আর করে দিচ্ছে না। যেমন আমার রং আছে ডং আছে টাকা নাই, বুঝে বেরিয়ে এটার তো সব আছে, ঠিক নেই, সব আছে, রূপ আছে, গুণ আছে, শখ আছে, মন আছে। ওনার জন্য একটা গুণ ভিন্ন আছে, ওনারা যাইতে ধরেন আমরা একটা কলেজ হয়ে যাবে। আমার মনে হয় নাসির ভাই হারিয়েছে বিভিন্নতা। আমি আপনার বলি, আপনাদের বড়াইলের কপালে কি আছে একটু দেখেন। ওনার নাম মুমিন, আর মুমিনের হিসাবে মুমিন মানে শহীদ হার শয়তান। ওনার দীর্ঘায়ু কামনা, উনি থেকে যেন আমাদের গ্রামের জন্য আরও অনেক কিছু করে দিতে। আর ওনাকে বিশেষ করে ওনার কথা বলে ওনাকে আর সম্মান, কথা বেশি বললে সম্মান বাড়ানো হবে না, কারণ আমি বলে কিন্তু ওনার কাছে আমি দুই তিনটা দাবি উত্থাপন করি, কারণ সবাই তো সব কাজ পারে না। একটা দাবি, আমি জানি না পূর্বে কী হয়েছে, আমার প্রথমত একটা দাবি হলো উনি জীবিত থাকতে আল্লাহ ওনাকে যতদিন হায়াত দিয়েছে এর ভিতরে একটা কলেজ বড়াইল করতে হবে, এটা আমার 1 নম্বরের দাবি। না ছাড়া কলেজ করবে কেউ, এ আশাটা যদি কেউ করে ভুল হবে, কারণ উনি এটা করবে, নাম যাই হোক উনি প্রতিষ্ঠাতা হিসাবে উনি থাকবে, কারণ আমি একটু বলি, অনেকে নাম নিয়ে একটু প্রশ্ন করতে পারে, কারণ আমাদের নাজির আলী বয়া উচ্চ বিদ্যালয়, পূর্বে নাজির আলী বয়া উচ্চ বিদ্যালয় নামকরণ ছিলেন, কিন্তু পরবর্তীতে দেখা গেছে নাজির আলী বয়া কাটিয়া বড়াইল উচ্চ বিদ্যালয় করছে, কিন্তু নাজির আলী বইয়ের প্রতিষ্ঠাতা রাখছে। আমার কথা হলো প্রথম যেটা করে লাস্ট সময় পর্যন্ত যেন এটা নামটা থাকে, প্রতিষ্ঠাতা না হলে ওনার নামে নাম করো। আমি সকলকে অনুরোধ করবো এই জিনিসটা। আমার এখানে একটা কথা আছে, এটা আপনি সঠিক তথ্য দেন নাই। এই স্কুলটা কোনো সময় নাজির আলী ভুঁইয়া জুনিয়র বিদ্যালয় ছিল না, আপনি না জেনে বলছেন। এই স্কুলটার সর্বোচ্চ, আমি প্লিজ দয়া করে এটা শোনেন, এই বিষয়টা যেহেতু এই স্কুলের এই অনুষ্ঠান না হইলে তো দেখাই হইতো না। যেমন ইয়ার আব্বা আসছে, ওনাকেও আসলে বহুদিন পর আমি দেখছি, হয়তো দেখাই হইতো না। স্যার, এই স্যারকেও আমি অনেক দেখি না। যেমন সৈজুমল স্যার, ছোটবেলা আমি যেতাম হাডুডু খেলার সময় ওনারও ধরে রাখতে পারতো না, তো ওনার খেলার জন্য কিন্তু আমরা ছোটবেলা অনেক জায়গায় গেছি খেলা দেখতে। তো সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আর এই অনুষ্ঠান আয়োজনে কোনো ভুল ত্রুটি হইলে মনে কিছু রাখবেন না, দোয়া করবেন যাতে ভবিষ্যতে আমি এই জিনিসটা চালিয়ে যেতে পারি যতদিন আল্লাহ আমাকে হায়াত দিয়েছে। এবং আমি কিছু কাজ করি, আমার একটা অফিস আছে, বুজুর আহমেদ মেমোরিয়াল ট্রাস্টের একটা অফিস আছে বাজারে, ব্যাংকের বিল্ডিংয়ে। ওখানে একজন লোক প্রতিদিন 3 ঘন্টা করে বসে শোনার জন্যই, যে কারো কোনো জরুরি বিপদ, কারো ঘর নাই, আমরা ঘরও দেই। আমরা কিন্তু আমি বলতে চাই না নিবৃত্তে আজকে অনেক বছর অনেক ঘর দিয়েছি, যেটা আমি লিস্ট করলে আপনারা চিন্তা করতে পারবেন না। এবং কোনো সময় আমি কাউকে গৃহহীন লোককে ফিরাই দিই নাই, 1 মাস পরে হইলেও দিছি। বিনা চিকিৎসায় যদি কেউ মারা না যায়, একটু হইলেও চেষ্টা করা, ওষুধ কেউ খায় না, আমরা মাসিক ভিত্তিতেও অনেক লোকের আমরা অনুদান দিই বা খাবারগুলা দিই, সেটাও যদি আপনাদের জানা থাকে। এবং আজকের অনুষ্ঠানে একজন বললেন যে অবহেলিত কিছু পিতামাতাদের প্রতি আমার যেটা, আমাকে যদি সন্তান মনে করেন, ভাই মনে করেন, ছোট ভাই, বড় ভাই, এই ধরনের কোনো জায়গায় যদি আপনারা বিপদগ্রস্ত হন কোনো কারণে, আমাকে একটু স্মরণ করবেন, আমার অফিস দিয়ে স্মরণ করবেন। আমি যেভাবে পারি, এটা তো অনেক সময় হয় যে আমি একজন লোক নিয়ে আমরা সন্তানের সাথেও বসলে দেখা যায় যে অনেক কিছু সমাধান হয়ে যায়, ডেকে এনে বুঝাই দেওয়া, অথবা একটা কর্মসংস্থানে। অনেক আছে যে আর্থিকভাবে নিজেই চলতে পারে না, বাবাকেও ঠিক মতো দেখতে পারে না, এই ধরনের আমি দেখেছি। যেমন অনেকে বলছে, ভাই আমি নিজেই তো খাইতে পারি না, বাবারে কেমনে দিব? তাই আমি বললাম যে বল লেগে, বাচ্চার লেগে তো 500 টাকা হলে খরচ 100 টাকা দে বাবারে। তো অনেক সময় এই বসলে এটা সমাধান করা যায়। এই ধরনের বিপদগ্রস্ত কোনো পিতা মাতাকে যদি আপনারা দেখেন, আমাদের কাছে একটু স্মরণ করবেন। আমরা যতটুকু পারি, যেভাবে পারি
চেষ্টা করব এটাকে ঠিক করার জন্য ইনশাআল্লাহ, আল্লাহ যদি হায়াত বাঁচায় রাখে আর কি। আর কলেজের ব্যাপারটা অ্যাকচুয়ালি আমি অনেক আগে থেকে চেষ্টা করেছিলাম, জায়গাও নিয়েছি। এখানে কারিগরি কলেজ করার জন্য একদম রেডি, কাজও ধরার স্টার্ট করা ছিল, কিন্তু গভর্নমেন্ট একটা প্রজেক্ট নিচ্ছে যে কারিগরি কলেজের আর এমপি ভুক্তি দিবে না, নিজেরাই প্রতি উপজেলাতে একটা একটা কারিগরি কলেজ করবে। আমাদের এখানে একটা কারিগরি কলেজ কোথায় যেন আছে, এটা খাগাতুয়াতে আমি স্যারকে পাঠিয়েছিলাম, উনি যা সব তালি করে নিয়ে আসছে। এটা চালানো খুব কঠিন হয়ে যাচ্ছে। আবার কিছু প্রতিষ্ঠান আপনি করলেন, আপনি মারা গেলেন, প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে গেল, এই প্রতিষ্ঠান না করাই ভালো। সরকারি এমপি ভুক্তি একটা লাগে, তো দেখা যাক, আমরা চেষ্টা করবো। আজকে যেমন বলছে মহিলা কলেজ করা নাকি খুব ইজি আছে, আর নাইও মহিলা কলেজ মনে এই দিক দিয়ে নাইও এলাকা। ঠিক আছে, দেখা যাক ইনশাল্লাহ। আপনাদের মুরব্বী যারা আছেন আবার হয়তো দেখে বসে যদি কিছু করা যায় ইনশাল্লাহ করবো। আর সবচেয়ে বড় হইলো দোয়া করবেন, সবাই সবার সাথে আজকে পরিচিত হয়ে যান, একসাথে হাসি খুশিভাবে আমরা খাই, আনন্দ করি। আর যারা যেসব পিতারা সত্যি কষ্ট করে গ্রাম থেকে, আমি এমনও পিতা শুনেছি দৈনিক কাজ করেও সন্তানদেরকে অনেক ভালো জায়গায় নিয়ে গেছেন। যদি সব পিতাই চায় তার সন্তানকে মানুষ করার জন্য, কিন্তু কেউ হয়তো হয়, কেউ হয় না। কিন্তু যারা করেন, কষ্ট করে করেন, তাদের প্রতি যেমন আমাদের কৃতজ্ঞতা, সম্মানবোধ একটু দেখানোর জন্য আমি অনেক জায়গায় দেখছি মাদেরকে রত্নগর্ভা মাদেরকে পুরস্কৃত করে। তো আমার মনে হলো যে বাবাদের তো করে না কেউ, বাবারা তো কম কষ্ট করে না, কারণ আমিও তো বাবা, আমি তো জানি সকালবেলা বের হয়ে আমরা কত জায়গায় কত কিছু ধান্দাবাজি করি। আর যার ধান্দা না থাকে, কার ঠিক মতো আয় না থাকে, তার যে কি কষ্ট, কত দিকে যে যায়, কত কিছু হয়, অনেকে ঋণগ্রস্ত হয়, অনেকে বিপদগ্রস্ত হয়। কিন্তু কষ্ট ইচ্ছা তো সবার বাবারই এক। আমি যেমন আমার মেয়ের জন্য প্রতিদিন খাবার নিয়ে আসতে পারি, প্রত্যেক বাবাই চাই বাসায় যাওয়ার আগে একটা কলা, একটা আলু কিছু নিয়ে যাওয়ার জন্য। হয়তো সে পারে না, সেই কষ্ট কিন্তু আবার ব্যক্তও করতে পারে না, কিন্তু মারা পারে, মারা অনেক সময় পারে, বাবা এটা পারে না, নীরবে নিবৃতে অনেক কষ্ট উপভোগ করে যায়। সেই আশা রেখেও চিন্তা করলাম, ঠিক আছে, বাবাদেরকেও সম্মানিত করার চেষ্টা করি, একসাথে বসি, বাবাদের সুখ দুঃখের কথা অ্যাজ এ বাবা হিসাবে আমি বলি। যেমন এই প্রথম কিছুদিন আগে আমার মেয়ে বাইরে থেকে আসছে, আমরা জাপান গেছিলাম, আমার বড় মেয়ে এসে বললো কিছু ব্যাপারে, সাংসারিক ব্যাপারে আমি কথা বললাম। আমার 3 সন্তান বললো, বাবা আমাদের তোমরা এই লেখাপড়া, বিদেশে পর্যন্ত লেখাপড়া করে যে জিনিসটা দিছো, এটা ইহু জীবন আমি আর ফেরত দিতে পারবো না বাবা, মাফ করে দিও। সো সম্পদ তুমি আর দিও না, যে শিক্ষা তুমি দিয়ে গেছো, তারপর যদি সম্পদ দাও, উল্টা কারাকারি মারামারি, 3 ভাই বিরুদ্ধে ঝগড়াঝাটি হবে। সো সম্পদ তুমি যেখানে খুশি ব্যয় করে দিয়ে চলে যাও, আর বাড়ায়ও না। আমার খুব ভালো লাগছে, সেদিন আমি বলছি যে ঠিক আছে, দেখা যাক, আল্লাহ যেহেতু সন্তানরা যদি শিক্ষিত হয় এই কথাই বলবে, সবাইকেই বলবে। তো সবার জন্য দোয়া রইলো, আমার জন্য দোয়া করবেন, আমার মা বাবার জন্য দোয়া করবেন। কষ্ট করে আসছেন, বসছেন, কারেন্ট ছিল না, আড্ডাটা হয়তো ঠিক মতো হয় নাই, কিন্তু আমরা এই অনুষ্ঠানটার পরে আড্ডাটাই হবে, খাওয়া দাওয়া হবে, বাস শেষ। আমার আব্দুর রশিদ, জাফরবাড়ি, বড়াই। আব্দুর রশিদ, এটা কি এখন পর্যন্ত নাকি অফ করতে? ক্যামেরা দিকে কাকা দেন। কাজী রিমা সাদাত অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে এখন কুড়িগ্রামে আছে, তো তাকে অনুষ্ঠানে আজকে মলাই স্যার, উনি আজকে জি কাজী মহিউদ্দিন মলাই স্যার, ওনার গর্বিত পিতা হিসাবে পিতা, যার এক ছেলে ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে বর্তমানে ব্যাংকে কাজ করছে। ওকে, দিয়ে দেন, একটু দিকে তাকাই। ওকে, ফাইন, মামা দিয়ে দেন। আরেকজন গর্বিত পিতা যিনি মোহাম্মদ তাজুল ইসলাম স্বামী। আরেকজন আমাদের যিনি নাকি গর্বিত পিতা ছিলেন, মরণোত্তর দেন ইব্রাহিম খা, কলপত খা, বড়াল খাবারি।